এর জন্য বলা হচ্ছে একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। সে দিন এনে দিন খায়, তাকে সারা দিন কাজ করতে হয়। দিন এনে দিন খাওয়া শব্দের অর্থ কি আমরা জানি? বলেন তো এটা কি হবে? মানে এটার অর্থ কি? দিন এনে দিন খায় অর্থ হচ্ছে সে সারা দিনে যা রোজগার করে সে কিন্তু সেই টাকাটাই সে দিনের ভিতরে খরচ করে ফেলে। অর্থাৎ দিন এনে দিন খায় মানে দিনে যা রোজগার করে সারা দিনে কিন্তু সেটা সে খরচ করে ফেলে, তার কোনো সঞ্চয় থাকে না। অর্থাৎ একজন গরিব মানুষ, কৃষকের কথা বোঝানো হচ্ছে। তো এই যে বাংলা বাক্যটা দেখেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এই বাক্যটা কিভাবে আমরা সাজাবো? আমাদেরকে বাক্য সাজাতে গেলে আমরা একটা সিস্টেম পড়েছিলাম, যেমন আহ যদি বলা হয় যে আমি ভাত খাই, আমি ভাত খাই, তো এই বাক্যটা আমরা কিভাবে সাজিয়েছি বাংলায় দেখেন। প্রথমে বলেছি আমি, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দিয়েছি ভাত। এই ভাত এখানে কি বলেন তো? অবজেক্ট। আর খাই, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে বাংলায় বাক্যটা কিভাবে সাজানো হয়? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। অর্থাৎ ভার্ব বা ক্রিয়াটা বাক্যের শেষে চলে যায়। ভালো করে লক্ষ্য করবেন। আর ইংরেজিতে এই যে ভার্ব বা ক্রিয়া, এইটা কিন্তু একেবারে সাবজেক্টের পরেই, অর্থাৎ দুইটা মানে তিনটা জিনিস, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো এই যে ভার্ব বা ক্রিয়া, এটা কি করে? এই ক্রিয়াটা কিন্তু একেবারে সাবজেক্টের পরেই বসে। যেমন দেখেন, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে একটু লিখে দেখাই। এই বাক্যটা একটু দেখবো আমরা। হ্যাঁ, আমি ভাত খাই। স্যার এই জিনিসটা অনেক ই এটি, এইটা মাথায় ঢুকবে। আজকে ক্লাসটা করেন, দেখবেন আপনি কিভাবে ইংরেজি বাক্য সাজাবো, কিভাবে বাংলা বাক্য সাজাবো। তো আমরা বাংলাটা তো অলরেডি পারি, ওই যে বললাম যে একজন কৃষক, উপরের যে বাক্যটা, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। দেখেন তো এই বাক্যে কি কোনো ভার্ব বা ক্রিয়া আছে? একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এই যে শব্দগুলো আমি এখানে দিয়েছি, এর কোন শব্দ কি ভার্ব বা ক্রিয়া আছে? একটু দেখেন তো এর কোন শব্দের ভিতরে কি ভার্ব বা ক্রিয়া আছে? আমার মনে হয় এখানে নেই। জি না। নেই। তাহলে এখানে আপনি নাই। ক্রিয়া কিভাবে আনবেন? আমরা এই জিনিসটা তো প্রত্যেকে জানি যে ভার্ব বা ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। সাবজেক্ট ছাড়া বাক্য গঠন করা যায়, অবজেক্ট ছাড়া বাক্য। যেমন এই এই বাক্যটা দেখেন, আই ইট, এটা কি লিখেছি? আমি খাই। এখানে আমি কি কি দিয়েছি? আই হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্ব দিয়েছি, অবজেক্ট কি এখানে আমি দিয়েছি? অবজেক্টের কিন্তু এখানে জি না। ব্যবহারটা নেই। দেখেন তারপরও কিন্তু এটা একটা বাক্য হয়ে গেছে। আই ইট শব্দের অর্থ হচ্ছে আমি খাই, আই ইট শব্দের অর্থ হচ্ছে আমি খাই। তাহলে এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল। এই দেখেন, আই ইট, সাবজেক্ট আর ভার্ব। আমি যদি এমন একটা বাক্য লিখি, যেমন ডু ইট, এটাও কিন্তু একটা বাক্য হয়ে গেল। ডু ইট, এটার অর্থ কি জানেন? ডু ইট শব্দের অর্থ হচ্ছে এটা করো। আমি আপনাকে বললাম যে ইয়াসিন ভাই আপনি এটা করেন। হুম, এইটা আপনার নাম বললাম না, আপনি আমার সামনে আছেন, বললাম প্লিজ ডু ইট, দয়া করে এটা করুন, এটা আপনি করুন, এই কাজটা করেন। তাহলে এখানে দেখেন কোনো সাবজেক্ট নাই। তার অর্থ কি দাঁড়ায় জানেন? সাবজেক্ট ছাড়া বাক্য গঠন করা যায়, অবজেক্ট ছাড়া বাক্য গঠন করা যায়, কিন্তু কি হবে বলেন? কিন্তু ভার্ব ছাড়া বাক্য গঠন করা যায় না। তো দেখেন একটা বাক্য যদি বলি, আমি একজন ছাত্র, কি বললাম? আমি একজন ছাত্র। আচ্ছা, এইখানে এই বাক্যের ভিতরে কি কোনো ভার্ব আছে? আমি হচ্ছে এখানে আই মানে আমি, এটা সাবজেক্ট। একজন মানে এ, এই এটা হচ্ছে এখানে একটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ। আর ছাত্র এটা হচ্ছে নাউন। তো এখানে ভার্ব কোথায় গেল? স্যার পার্প আই এম দিয়ে থ্যাংক ইউ। পার্প আমি, এমনি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি এতটুকু চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে এখানে কিন্তু বাংলা বাক্যে ভার্ব নেই। আমি একজন ছাত্র, এই কথাটা বললে বাংলা বাক্যে কিন্তু এখানে ভার্ব নেই, কিন্তু ওখানে মনে মনে ভার্ব ধরে নিয়ে আসতে হবে। ওই যে অঙ্ক করতে গেলে 9-10-এ কিছু অঙ্ক ছিল, মনে আছে? যে মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই, এম, পি, অনেক কিছু আমরা ধরে নিতাম।
তো ওইটা মনে মনে যদি কল্পনা না করা হয়, ধরে না নেওয়া হয়, তাহলে অঙ্কটা কিন্তু মিলবে না। অথচ ওইটার কিন্তু আমি কি করতেছি, কাল্পনিক একটা শব্দ, একটা অক্ষর আমি ধরে নিচ্ছি, যে মনে করি সংখ্যাটি এক্স, এমন কিন্তু আমরা ধরে তারপরে অঙ্কটি করতাম। তো এখানেও কিন্তু আপনাকে আমি একজন ছাত্র, এখানে বাংলাটা সাজাতে হবে এইভাবে, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। এটা মনে রাখবেন কিন্তু। তো এই বাক্যটাও দেখেন বাংলা কিভাবে আপনি সাজাবেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, তাই না? অর্থাৎ গ্রামের যারা কৃষক তাদের কথা বলা হচ্ছে। তো এই যে একজন দিনমজুর, এখানে তো কোনো বাংলা বাক্যে ক্রিয়া নেই, অর্থাৎ ভার্ব নেই। ভার্বটা আপনি কিভাবে আনবেন, এইভাবে দেখেন, একজন দিনমজুর হয়, এই যে ফাঁকা জায়গাটা রেখেছি না, এখানে আপনাকে হয় ব্যবহার করতে হবে, বাংলায় হয়, একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। তাহলে ইংরেজিটা কিভাবে করব, একজন দিনমজুরের ইংরেজি কি, এ ডে লেবার, এ ডে লেবার। এখানে আপনাকে ব্যবহার করতে হবে ইজ, কি ব্যবহার করতে হবে, ইজ। দেখেছেন, একজন দিনমজুর ইজ মানে হয়, এইটাই কিন্তু ভার্ব। দেখেন, এ ডে লেবার ইজ, একজন দিনমজুর হয় কি, পরিচিত ব্যক্তি। এ ডে লেবার ইজ এ ফ্যামিলিয়ার পারসন, পরিচিত ব্যক্তি। কোথায়, ইন আওয়ার কান্ট্রি। তাহলে বাক্যটা কি হলো, এ ডে লেবার ইজ এ ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। একটা বিষয় বাদ থেকে গেছে, এই যে অত্যন্ত শব্দটা, এর ইংরেজিটা কিন্তু লেখা হয়নি। এই অত্যন্ত ইংরেজি কি জানেন, খুব। এর বাংলাটা হচ্ছে খুব পরিচিত ব্যক্তি, অর্থাৎ খুব ইংরেজি কি, ভ্যারি। খুব ইংরেজি কি, ভেরি। কিভাবে বড় বাক্য সাজাতে হয়, তৈরি করতে হয়, খুব ভালোভাবে দেখাচ্ছি, খেয়াল করেন। একজন দিনমজুর, এ ডে লেবার ইজ, একজন দিনমজুর হয়, এরপরে ভেরি দিতে হবে কি, এ ডে লেবার ইজ ভেরি, বা এ ডে লেবার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসন, খুব পরিচিত ব্যক্তি, কোথায়, ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস এইটা শেষে দিতে হবে। একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। দেখেন এখানে কি লিখেছি নিচে, এটা আপনি বাসায় বসে, আমি এখন বুঝাই দিচ্ছি, বাসায় বসে আপনি প্র্যাকটিস করবেন। অর্থাৎ কিভাবে, দেখেন আমরা অনর্গল বাংলায় কথা বলতে পারি, তাই না? আমরা বাঙালি মানুষ, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। কিন্তু ওইভাবে যদি আমরা ইংলিশে কথা বলতে চাই, তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বাক্য সাজাতে হবে, এইটা আমাদেরকে শিখতে হবে। তো একটা বাক্য দিয়ে কিন্তু আমি আপনাকে দেখালাম, দুইটা বাক্য দিয়ে দেখিয়েছি যে আমি একজন ছাত্র, এখানে যা লেখা আছে বা ওইটা না। যদি বলা হয় আমি ভাত খাই, এটা কি হয় বলেন তো, আই রাইস ইট। আমি ভাত খাই এর ইংরেজি কি, আই রাইস ইট। কিন্তু যদি বলা হয় এটা কি সঠিক হলো, আই রাইস ইট, এটা তো হয়নি। এটা বাংলায় যা লেখা আছে, আমি কিন্তু ইংলিশে ওইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আই মানে আমি, আমি ভাত খাই, রাইস মানে ভাত, আর ইট মানে খাই, আই রাইস ইট, আমি ভাত খাই। কিন্তু এটা তো কোনো বাক্য হলো না। এটা বাক্য সাজাতে হবে কিভাবে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, অর্থাৎ আই ইট রাইস। ইংরেজরা বলে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর আমরা বাঙালিরা বলবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আই রাইস ইট, এটা হচ্ছে বাংলাতে রয়েছে, কিন্তু ইংরেজিতে একটু সাজিয়ে লিখতে হবে, আই ইট রাইস। মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্ব দিতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো দেখেন এখানে বলা হচ্ছে যে এ ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। এই যে এ ডে লেবার ইজ এ ভেরি, অর্থাৎ একজন দিনমজুর হয়, একজন, এ মানে একজন, আর ভেরি মানে হচ্ছে খুব বা অত্যন্ত। এ ডে লেবার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসন, একজন দিনমজুর খুব পরিচিত মুখ, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। যদি বলা হয়, আপনাকে বলি যে এখানে কি লিখলাম, আমি ভাত খাই, তাই না? আমি ভাত খাই। তো আই ইট রাইস, অর্থাৎ কি হলো, আমি ভাত খাই, এটা সাজানোর সময় আপনি সাজাবেন আমি খাই ভাত। আমি স্কুলে যাই, এটা কিভাবে সাজাতে হবে বলেন তো, আমি যাই স্কুলে, কি হবে, আমি, হ্যাঁ, I go to school. আই গো টু স্কুল তো জানতেছি, ওটা পরে আসবো, কিন্তু এই যে বললাম আমি স্কুলে যাই, তাহলে তো এইভাবে লেখা লেখা ভালো হতো যে, হ্যাঁ, আই স্কুল গো,
আমি স্কুলে যাই, আই স্কুল গো, বা আই টু স্কুল গো, স্কুলের দিকে যাই। কিন্তু এইভাবে সাজালে তো বাক্য হবে না। বাক্য আমাকে সাজাতে হবে কিভাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে দিতে হবে ভার্ব। আমি স্কুলে যাই, এটা এইভাবে বলতে হবে ইংরেজি করার সময়, আমি যাই স্কুলে, আমি যাই স্কুলে। আচ্ছা, আমি ভাত খাই, কি হবে? আমি খাই ভাত। রহিম ছবি আঁকে, কি বলতে হবে? রহিম আঁকে একটি ছবি। এখানে একটা আর্টিকেল দিতে হবে এ। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন ইংরেজি যাই থাকুক না কেন, বাংলা বাক্য সাজাতে গেলে আপনাকে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে বলেন? সাবজেক্টের পরে কিন্তু ভার্ব দিতে হবে, মনে রাখবেন। যদি বলা হয় রনি ফুটবল খেলে, কি বলবেন এটা ইংরেজিতে করার সময়? রনি খেলে ফুটবল, রনি খেলে ফুটবল। আচ্ছা, এই একটা বাক্যকে, এই যে একটা বাক্য, এই বাক্যগুলোকে কি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, এইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। দেখেন, এই যে এইখানে একটা যদি বলি, তিনি চিঠিখানা পড়েছে, তিনি কি চিঠিখানা পড়েছে? তাহারা কি চা পান করেছে? এখান থেকে করি, দেখেন, এই যে তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে না। এই যে দ্বিতীয় নম্বরের যে বাক্যটা কি বলছে? তোমরা অসহায় ছিলে না। এইটা যদি আপনার করতে হয়, তো আপনি আগে অ্যাফার্মেটিভ করে নিবেন। আগে কি করতে হবে? আগে অ্যাফার্মেটিভ করতে হবে যে তুমিও অসহায় ছিলে। এর ইংরেজি কি হবে? ইউ ওয়ার হেল্পলেস। আর যদি বলা হয় তুমিও অসহায় ছিলে না, তখন কি হবে? ইউ ওয়ার নট হেল্পলেস। এই ওয়ার অর্থাৎ এই দেখেন ওয়ারটা কি, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্বের ভিতরে থেকে এসেছে। এখানে যদিও এটা মেইন ভার্ব, কিন্তু এটা বি ভার্বের ভিতরে থেকে এসেছে। অ্যাম, ইজ, আর, অজয়ার, এগুলো বি ভার্বের একটা ফর্ম না? তো এইগুলা যদি কখনো থাকে, ওর পরে শুধু নট বসাই দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। এই বাক্যটা কি হবে বলেন তো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এটা নেগেটিভ কি হবে? এটা নেগেটিভ হবে হলো আই ডোন্ট ইট রাইস। না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এটা নেগেটিভ হবে আই অ্যাম নট ইটিং রাইস। ওই যে অ্যাম ইজ আর আছে না, ওর পরে শুধু নট দিতে হবে। ভালো করে বুঝতে পারেননি, আবার বুঝাই। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আর এইটার বাংলা বাক্যে নেগেটিভ কি হবে? আমি ভাত খাইতেছি না, বা বলা যায় আমি ভাত খাচ্ছি না। তাহলে আই ইট রাইস, আই ইট রাইস, এটা নেগেটিভ করতে গেলে তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে আপনাকে ডু নট আনতে হয়, ডাজ নট আনতে হয় সাবজেক্ট অনুসারে। কিন্তু যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা নেগেটিভ কি হবে বলেন? আই অ্যাম নট ইটিং রাইস। বুঝতে পেরেছেন? কন্টিনিউয়াস টেন্সে শুধু নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। কি বলেছি বলেন তো? এই বাক্যটা নেগেটিভ কি হবে? দে আর ক্যাচিং ফিশ, এটা বলেন, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরিতেছে। এটা নেগেটিভ কি হবে? নেগেটিভ হবে হইলো দে দে আর দে নট আর ক্যাচিং ফিশ। না, দে নট আর না, দে আর নট ক্যাচিং ফিশ। বুঝতে পেরেছেন? ওই আর এর পরে নট বসাতে হবে। যেমন, হ্যাঁ, দে আর ক্যাচিং ফিশ, দে আর নট ক্যাচিং ফিশ। দে আর রাইটিং এ লেটার, তারা একটা চিঠি লিখছে। এটা কোন টেন্স? যারা একটা চিঠি লিখছে। বাংলা বাক্য দেখে আমাদেরকে টেন্সটা নেক্সট আইডেন্টিফাই। এটা প্রেজেন্ট ইয়া কন্টিনিউয়াস, পাস্ট না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে দেখেন, হ্যাঁ, বর্তমান কালে চলমান রয়েছে, বর্তমান কালে চলমান, তারা একটা চিঠি লিখছে, এটা বললে কি বোঝায়? বর্তমান কালে লিখছে না? এই জন্য এইগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহারা একটি চিঠি লিখছে, দে আর রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এর গঠন প্রণালী কি? এইটা কি কি দেখে আপনি চিনবেন, একটু বলতে পারবেন? হুম, এটা দেখে বুঝবো হইলো আই এ এম হুম, তারপর আই এন জি। থ্যাংক ইউ। কিন্তু না এটা তো সরি ইংরেজিতে, আই আই ধন্যবাদ, এন অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু এটা বাংলায় কি থাকে? বাংলায় থাকে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন থাকে। যেমন সে একটা চিঠি লিখছে, আমি ভাত খাচ্ছি, রহিম মাছ ধরছে, করিম গাছে উঠছে, তারা ঘুড়ি উড়াচ্ছে। দেখেছেন? অর্থাৎ এইখানে আপনাকে বুঝতে হবে যে ওই কাজটা যদি বর্তমান কালে চলমান থাকে,
বর্তমান কালে চলমান থাকে, তাহলে ওইটার টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কখন চলমান থাকবে? বর্তমান সময়ে। যেমন যদি বলা হয় আমি স্কুলে যাচ্ছি, এই যাচ্ছি বললে কখন বোঝায়? বর্তমান সময়ে যাচ্ছি। আপনি কয়েকটা বাংলা বাক্য বলেন তো, যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নিজে নিজে বলতে হবে, কয়েকটা বাক্য বলেন। ভুল হোক আমি দেখাই দিব। I am going to. I'm going to outside. I'm going to home. হুম, I'm going to uh, airport. I'm going to market. ধন্যবাদ। তাই এখানে আপনি আই না দিয়ে অন্য কোনো সাবজেক্ট দিয়ে কি একটু করা যাবে? যেমন হি দিয়ে যদি বলা হয় হি ইজ গোয়িং টু এয়ারপোর্ট, হি ইজ গোয়িং টু মার্কেট। অর্থাৎ জি এখানে to জি এখানে একটা জিনিস বুঝতে হবে, বর্তমান কালে চলমান কোনো কিছু বুঝালে তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। তারপর দেখেন, তোমরা অসহায় ছিলে না, এই বাক্যটা কি? নেগেটিভ। পরের বাক্যটাও দেখেন নেগেটিভ, তুমি সাহসী ছিলে না। এটা কোন টেন্স? এটার অ্যাফার্মেটিভ কি হবে? এটার ইন্টারোগেটিভ কি হবে? বলা যাবে বলেন তো, যে তুমি সাহসী ছিলে না। এটা 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 হবে হলো past indefinite. ইয়েস, পাস্ট ইনডেফিনাইটের নেগেটিভ। পাস্ট ইনডেফিনাইটের পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী মনে আছে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আর আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো আই ইট রাইস, এটার পাস্ট ইনডেফিনিট হবে ইটের জায়গায় শুধু এট হবে, আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম না, যেমন তুমি সাহসী ছিলে না, এ বাক্যটা কিভাবে করব? তুমি সাহসী ছিলে না, এটা কিভাবে করব বলেন? সাহস ইংরেজি কি? সাহস ইংরেজিটা সাহস ইংরেজিটা আছে ব্রেভ। ব্রেভ বোল্ড মানে সাহসী। বোল্ড নাকি হ্যাঁ, বোল্ড মানে সাহসী হয়, ব্রেভ মানে হয়। তো এই যে তুমি সাহসী ছিলে না, তারা দয়ালু ছিল না, তুমি সত্য বলেছিলে, তুমি সত্য বলেছিলে, লোকটি ঘুড়ি উড়িয়েছিল। দেখেন প্রত্যেকটা বাক্য কিন্তু পাস্ট ইনডেফিনিটের হয় পজিটিভে আছে, না হয় নেগেটিভে আছে। তারা দয়ালু ছিল না, এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? 4 নাম্বার, তারা দয়ালু ছিল না, এটা কিসে আছে বলেন তো? এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নেগেটিভ নেগেটিভ, হ্যাঁ। তাই এটা বলেন, এটা নেগেটিভ করতে যদি আমাদের প্রথম চান্সে কষ্ট হয়, আগে একটু অ্যাফার্মেটিভ করে নিতে হবে। তারা দয়ালু ছিল, কি হবে? দে ওয়ার কাইন্ড। দে ওয়ার কাইন্ড, কাইন্ড মানে কি বলেন? দয়ালু। যদি বলি তারা দয়ালু ছিল না, এটা কি হবে বলেন আপনি? ইয়া দে হুম, দে নট দে আর নট হুম, আর কাইন্ড, ওটা ইংলিশটা কি জানি কাইন্ড, কাইন্ড। দয়াল হুম, কাইন্ড দে আর নট কাইন্ড না, দে আর নট কাইন্ড বললে তো ওইটা প্রেজেন্ট ইনডেফিনিট বুঝাচ্ছে, তোমরা দয়ালু নও। কিন্তু ও দয়ালু ছিল না, তখন এখানে আর এর পরিবর্তে ওয়ার হবে। দে ওয়ার, দে ওয়ার কাইন্ড, তারা দয়ালু ছিল। আর যদি বলি তারা দয়ালু ছিল না, তখন কি হবে? ওই দে ওয়ার পরে ওই যে একটা বি ভার্বের ভার্ব থাকছে না, এইগুলা থাকলে, অক্সিলারি ভার্ব থাকলে ওর পরে শুধু নট বসিয়ে দিলে নেগেটিভ করা যায়। আমি একটু আগে এই বিষয়টা দেখিয়েছি যে দে ওয়ার কাইন্ড। যদি বলা হয় আই ওয়াজ এ স্টুডেন্ট, এর অর্থ কি বলেন তো? আই ওয়াজ এ স্টুডেন্ট এর অর্থ আমি একজন ছাত্র ছিলাম। আর যদি বলা হয় আমি একজন ছাত্র ছিলাম না, আমি একজন ছাত্র ছিলাম না, তখন কি হবে বলেন? আই ওয়াজ আই ওয়াজ নট এ স্টুডেন্ট ঠিক একই নিয়ম, দে ওয়ার কাইন্ড, দে ওয়ার নট কাইন্ড। এখানে যেমন ওয়াজের পরে নট বসিয়েছেন, ওখানে ওয়ারের পরে নট বসাতে হবে, আর কিচ্ছু করা যাবে না। এই 5 নাম্বারটা বলেন কি হবে? তুমি সত্য বলেছিলে, কি হবে? তুমি সত্য বলেছিলে এটা কিন্তু একেবারে সহজ। দেখেন, বলা ইংরেজি কি? স্পিক কি মানে বলা। হুম, আর সত্য ইংরেজি কি? ট্রুথ। তাহলে ইউ স্পিক
দ্য ট্রুথ, কিন্তু এখানে স্পোক হবে, কেন হবে বলেন তো? ওই যে পাস্ট ইনডেফিনিট, যেমন আমি ভাত খাই বললে আই ইট রাইস, কিন্তু আমি ভাত খেয়েছিলাম এটা বললে কি ইট হবে না এট হবে? এটা হলে এটা হলে ইট। এট হবে। যদি বলা হয় আমি কাজটি করেছিলাম, হুম, আমি কাজটি করেছিলাম, তখন কি আই ডু হবে না ডিড হবে? কাজটি করেছিলাম, হুম, এ- এখানে হবে ঠিক। ডিড। কেন ডিড হবে? কারণ ওই যে বাক্যটা আছে পাস্ট ফর্মে। এই যে আপনি বুঝে গেছেন এখন, এইভাবে এই বাক্যগুলো আমাদের করতে হবে। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, আমি একটা বই কিনেছিলাম, এই দুটো বাক্য কি হবে বলেন? এগুলা হবে হলো উড়িয়েছিলাম, হুম। ফার্স্ট 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 ইনডিফিনাইট। হুম, ফার্স্ট ইনডেফিনাইট। এবার তাহলে এর বাক্য বলেন। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, লোকটি ইংরেজি কি? দা ম্যান। কি হবে? দা দা ম্যান। ম্যান। তার হুম, তার দাটা যে আমি দেখছি অনেক সময় প্রথমে বলতে দাটা মানে এটা নিয়ে একটু কেমন গোলমাল লাগে, মানে দাটা আগে আসলে কিভাবে মানে। সুন্দর, ভালো প্রশ্ন করেছেন। এইভাবে প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কোনো জিনিস শেখা যায় না। এখানে এই যে দা ম্যান কেন হলো, বা আপনার এটা প্রায় সমস্যা হচ্ছে তাই না? এটা বলা হচ্ছে, এইখানে কি লেখা আছে বাংলাটা দেখেন, লোকটি। কি লিখেছি আমি? লোকটি। তো এই যে দা, এই দা কথাটার অর্থ হচ্ছে, দেখেন এখানে লিখলাম THE। এই দা শব্দের অর্থ, এটা দি বা দা উচ্চারণ এটা দেখাবো। কনসোনেন্টের আগে হচ্ছে দা, আর ভাওয়েলের আগে দি উচ্চারণ হবে। এই যে THE, আপনি বললেন এখানে দা কিভাবে হবে লোকটি, বা কিভাবে দা বসাবো? তো এই যে দা শব্দের অর্থ হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে টি, টা, খানা, খানি। টি, মনে রাখবেন, টি, টা, খানা, খানি এইগুলা থাকলে বাংলায় দা বসে। যেমন লোকটি। তো ম্যান মানে হচ্ছে মানুষ বা লোক, কি হবে বলেন? যদি বলা হয় লোক বা লোকজনে ঘুড়ি উড়ায়, তখন কিন্তু এখানে আলাদাভাবে, বা লোক, যদি শুধু লোক বলি তখন কি বসে বলেন তো? ম্যান। কিন্তু যখন লোকটি বুঝাবো তখন কি হবে? তখন কিন্তু দা ম্যান হবে। তখন কি হবে বলেন? দা ম্যান হবে। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, দা ম্যান। ফ্লাই শব্দের অর্থ উড়ানো, আর ফিলিউ শব্দের অর্থ উড়িয়েছিল। দা ম্যান ফিলিউ আ কাইট। দা ম্যান ফিলিউ এ কাইট। কাইট মানে হচ্ছে কি? ঘুড়ি, আমরা তো ওটা জানি। তো এখানে আপনি বলছেন যে এই যে কেন হবে বা কিভাবে হবে, এই দেখেন লোক টি রয়েছে না, এই টি থাকলে বা টি টা খানাখানি এইগুলো থাকলে আপনাকে একটা আর্টিকেল দা ব্যবহার করতে হবে। আমি একটা বই কিনেছিলাম, ভালো করে খেয়াল করেন 7 নম্বরের বাক্যটা। আমি একটা বই কিনেছিলাম, কয়টা বই কিনেছিলাম? একটা। তাহলে এখানে কি হবে? এখানে আর্টিকেল কি দিবেন? এ দিবেন, না অ্যান দিবেন, না দা দিবেন? কিছু তো একটা দিতে হবে। কি দিবেন বলেন? ইয়েস। এখানে দা দিলে কি ওই একটু একটা ভুল হয়ে যায় না? এখানে দা দিলে কিন্তু একটু ভুল হয়ে যায়। এখানে আমি একটা বই কিনেছিলাম, আই কিনেছিলাম, দেখেন বাই মানে কেনা। তাহলে এর পাস্ট ফর্ম কি হবে বলেন? বট। কি হবে? বট। তাহলে কি হবে? আই বট এ বুক। এটা কেন দিতে হবে? এই যে দেখেন এখানে আমি মার্ক করে দিয়েছি কালার করে। এই যে একটা বই কিনেছিলাম, এই একটা শব্দটা উল্লেখ আছে না, এই জন্য কিন্তু এখানে এ বুক হবে। আই বট এ বুক। আমি একটা বই কিনেছিলাম। আমার কথা বোঝা যাচ্ছে? এই যে বাংলায় রয়েছে না, দেখেন আমি একটা বই কিনেছিলাম, এর জন্য কিন্তু আপনাকে এখানে এ ব্যবহার করতে হচ্ছে। 6 নম্বরের বাক্যটা দেখেন, লোকটি। ভালো করে দেখেন, লোকটি ঘুড়ি উড়িয়েছিল। এই যে লোকের পরে টি রয়েছে না, এর জন্য আপনাকে দা ব্যবহার করতে হবে। নাউন বা প্রোনাউনের সঙ্গে এই যে আর্টিকেলের যে ব্যবহারটা, লোকটি একটা ঘুড়ি চাইল্ড। উড়িয়েছিল, অর্থাৎ এখানে আপনাকে একটা আর্টিকেল দিতে হবে। আমি একটা বই কিনেছিলাম, যদি বলা হয় আমি বই কিনেছিলাম, আমি কিছু বই কিনেছিলাম, তখন কি হতো? আই বট সাম বুকস। আই বট সাম বুকস। কিন্তু এই যে বললাম আমি একটা বই কিনেছিলাম, যদি বলা হয় আমি একটা বই কিনবো, তখন কি হবে বাক্যটা বলা যাবে? আমি একটা বই কিনবো, তখন কি বলতে হবে? আমি একটা বই কিনবো। হুম, ফিউচার টেন্স। আই আই বট আই বট হুম, আই বট বললে তো আই বট এ কিনেছিলাম।
না, বট বললে তো কিনেছিলাম হয়ে গেল, আমি একটা বই কিনবো। আমি একটা বই কিনবো। হুম। ও আই উইল। আই হ্যাঁ, উইল। এইবার ঠিক আই বলেছেন। উইল। এই যে টেন্সটা দেখেন, টেন্স শিখিয়েছি, টেন্স কিন্তু ভুলে গেলে চলবে না। আই উইল বাই এ বুক, আমি একটা বই কিনবো। সে একটা মোবাইল কিনবে। সে একটা মোবাইল কিনবে। আই উইল। না, সে সে একটা ইংরেজি আই মোবাইল না, হি। কিনবে। হি উইল। হি। হি উইল হি বাই এ উইল। মোবাইল ফোন, হি উইল বাই এ মোবাইল ফোন। এখানে এ কেন দিতে হবে? এ কেন দিতে হবে? ওই যে বললাম যে এ মানে হচ্ছে একটি, সে একটি মোবাইল কিনবে। হি উইল বাই এ মোবাইল ফোন। যদি বলি সে অনেকগুলো মোবাইল ফোন কিনবে। সে অনেকগুলো মোবাইল কিনবে। হ্যাঁ, তাহলে হি উইল বাই, দিয়ে দিব তাহলে। হি উইল বাই বাই মেনি মোবাইলস, এখানে প্লুরাল করতে মেনি হবে। মোবাইলস। যদি বলা হয় আমি অনেকগুলো জামা কিনবো। আমি অনেকগুলো জামা কিনবো। হ্যাঁ, ওই একই নিয়মে আই উইল বাই মেনি শার্টস। যদি বলা হয় সে আই উইল বাই টি শার্ট। শার্টস, এখানে প্লুরাল করতে হবে, শার্ট থেকে শার্টস। যেমন পেন মানে একটি কলম, যদি বলি অনেকগুলো কলম তখন কি হবে? পেন্স। যদি বলা হয় আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আর যদি বলা হয় আমার কাছে অনেকগুলো কলম আছে, আই হ্যাভ মেনি পেন্স। কি হবে? আই হ্যাভ মেনি পেন্স, আমার অনেকগুলো কলম আছে। দেখেছেন? তাহলে এইভাবে বাক্য সাজাতে হবে। আমার অনেকগুলো কলম আছে, এই বাক্যটা কিভাবে ইংরেজিতে সাজাবেন? আমার আছে অনেকগুলো কলম। কি হবে বলেন? আমার আছে অনেকগুলো কলম। অর্থাৎ শোনেন, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। আমি ভাত খাই, কি বলতে হবে? আমি খাই ভাত। আমি স্কুলে যাই, কি বলতে হবে? আমি যাই স্কুলে। আমি যাই স্কুলে। কি বোঝা যাচ্ছে? আমি অনেকগুলো জামা কিনবো, নো, বলতে হবে আমি কিনবো অনেকগুলো জামা। আমি কিনবো অনেকগুলো জামা, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আমরা তাকে দেখেছিলাম, এই যে বাক্যটা দেখেন, আমরা তাকে দেখেছিলাম, নাম্বার 8। এইটা কিভাবে সাজাবো? আমরা দেখেছিলাম তাকে, তাহলে বলেন কি হবে? আমরা আমরা দেখেছিলাম দেখেছিলাম। তাকে। উই। হুম, উই হচ্ছে, বলেন উই। এই সাবজেক্ট এনেছেন, এনেছেন না উই, এরপরে ভার্ব আনতে হবে। তাহলে এই বাক্যে ভার্ব কি? দেখেছিলাম। দেখেছিলাম ইংরেজি কি? দেখেছিলাম হইলো সি। সি ইয়া। মানে তো, সি মানে এটা দেখা, সি মানে তো দেখা। সি। আর দেখেছিলাম ইংরেজি স। কি হবে বলেন? স। স মানে হচ্ছে দেখা। তাহলে কি হবে? উই স, এইটুকু হয়ে গেল, আমরা দেখেছিলাম। আর তাকে ইংরেজি কি? তাকে ইংরেজি কি? হিম। হিম। তাহলে কি হলো বাক্যটা, পুরো বাক্যটা বলেন, উই স উই স হিম। হিম। আমি না, আমরা, আমরা তাকে দেখেছিলাম, উই স হিম। স হিম। স। দেখেন, কথা বলতে গেলে স্পোকেন ইংলিশ কিন্তু এইটাই, কিন্তু কথা বলা আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই যে আপনি মনে করেন এখন বলবেন যে আমি তাকে বাজারে গিয়ে গতকাল দেখেছিলাম। আমি গতকাল বাজারে গিয়ে একটা গল্পের বই কিনেছিলাম। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, এই যে বাক্যগুলো, এইগুলোই যদি মনে করেন আমরা সারাদিনে যে কথাগুলো বলি, আমরা সারা দিনে অনেক কথা বলি না? আপনি যখন বাড়িতে আপনার মা বাবার কাছে ফোন করেন, বা ওখানে আপনার কোনো কলিগ যদি থেকে থাকে, তাদের সঙ্গে তো আপনি অনর্গল বাংলায় কথা বলেন। তো যে কথাগুলো বাংলায় বলছি, এইগুলো যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারি, তবেই তো আমাদের ইংরেজিতে কথা বলা হয়ে গেল। নাকি আর কোনো কিছু বাদ থাকে? থাকে না। তো এই যে যদি বলা হয় এই 5 নাম্বারে দেখেন, তুমি সত্য বলেছিলে, এখানে আপনি কাউকে বলছেন যে তুমি গতকাল কিন্তু আমাকে একটা মিথ্যা কথা বলেছিলে। এই বাক্যটা বাংলায় তো আপনি খুব সহজে বলে দিলেন যে তুমি গতকাল আমাকে একটা মিথ্যা কথা বলেছিলে। তাহলে এটার ট্রান্সলেশন কি হবে? ইউ টোল্ড আ লাই ইয়েস্টারডে। কিভাবে সাজাতে হবে? তুমি বলেছিলে একটা মিথ্যা কথা গতকাল আমাকে, বা তুমি বলেছিলে একটা মিথ্যা কথা আমাকে গতকাল। তাহলে এই যে যেভাবে সাজাতে হয়, এর থেকে সহজ পদ্ধতি কি আপনি আছে বলেন? আমি ভাত খাই, কিভাবে সাজাবো? আমি খাই ভাত। এইবার ট্রান্সলেশন করেন, আমি ইংরেজি কি? আই। খাওয়া ইংরেজি কি? ইট। আর ভাত ইংরেজি রাইস। বাক্যটা কি হলো? আই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তারা ভাত খায়, তাহলে কিভাবে সাজাতে হবে? তারা খায় ভাত, দে ইট রাইস। কি হবে? দে তারা ইট খায় রাইস। ভাত।
তাহলে এই যে সিস্টেমটা আপনাকে দেখালাম, পদ্ধতি, এইটাতেই আপনাকে এগোতে হবে। এই যে টেন্স রিলেটেড যেটা না, আপনি গত ক্লাসেও গতকালও অনেকগুলো করেছেন, আমাকে পাঠিয়েছেন, আমি প্রত্যেকটা দেখি, খুব ভালো করেই দেখি, সবগুলো বাক্য ঠিক আছে। আপনি টেন্স হয়তো এখনো একটু দ্রুত বলতে গিয়ে দুইটা একটা ভুল হচ্ছে, কিন্তু আপনি যখন লিখে পাঠান তখন দেখেছি বাক্যগুলো সবই কারেক্ট। তো এইভাবে একটু প্র্যাকটিস করবেন। এইভাবে প্র্যাকটিস করলে আমরা কিন্তু দ্রুত কথা বলতে পারবো। ওই যে বারবার বলছি কথা বলতে পারবো, কথা বলতে গেলে আমাদের কি লাগবে? এই ভার্বের ব্যবহার জানা লাগবে। যেমন এখানে রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। রাইট মানে হচ্ছে লেখা, তাই না? আচ্ছা, রোট মানে কি? লিখেছিল। আর রিটেন মানে কি? লিখি আছে। এই রিটেন কোথায় ব্যবহৃত হয়? পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডে ব্যবহার করা হয়। তো এই রিটেন দিয়ে বাক্য করতে হবে, রোড দিয়ে বাক্য করতে হবে, রাইট দিয়ে বাক্য করতে হবে। কেমন বাক্য? রাইট দিয়ে একটা বাক্য করতে পারবেন আপনি? রাইট দিয়ে একটা বাক্য বলেন তো। সামনে আমাদের, আমাদের সম্মুখে যত শব্দ আসবে, যে ওয়ার্ড, যে ভার্ব আপনার সামনে আসবে, যে শব্দ, এনি ওয়ার্ড, ওইটা দিয়ে আপনাকে বাক্য রচনা করতে হবে। তবে কি হবে? আই তবেই রাইট হ্যাঁ, আই রাইট এ লেটার, সুন্দর। তাহলে রোড দিয়ে একটা করেন, রাইটের পাস্ট ফর্ম রোড, এইটা দিয়ে একটা বাক্য করেন। রোট হ্যাঁ, রোট এ লেটার। আই রোট এ আমি লেটারের একটি চিঠি বাংলাটা বলেন, লিখছিলাম। এর বাংলাটা বলেন কি হবে? আই রোট এ লেটারের বাংলা কি? আমি একটি চিঠি লিখছিলাম। হ্যাঁ, লেখছিলাম না, লিখেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট লিখ- ইনডেফিনিট। এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমি একটা চিঠি লিখেছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি ঢাকায় গিয়েছিলাম, তারা মাছ ধরেছিল, রহিম গান গেয়েছিল। এগুলো কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। কিভাবে বুঝবেন? এইটা অতীতকালের একটা সাধারণ ঘটনা বোঝায়, সাধারণভাবে ঘটেছিল, যার ফল এখন আর বিদ্যমান নেই। আমি গত সপ্তাহে ভাত খেয়েছিলাম। আপনি বলছেন যে আমি গত সপ্তাহে ভাত খেয়েছিলাম, আর এর ভিতরে ভাত খেতে পারিনি। তাহলে গত সপ্তাহে, সে তো 7 দিন অতিক্রম হয়ে গেছে, এটা চলে গেছে, পাস্ট ফর্মে বলতে হবে বাক্যগুলো। তাহলে বলেছেন আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। দেখেন, এই যে বললাম না, ভার্ব ফর্ম কিন্তু আমাদের মুখস্থ হতে চায় না। আপনি পড়বেন, আজকে পড়বেন যেগুলা, কালকে অন্যগুলোই যাবেন, আজকের এইগুলো আবার আপনার ভুল হয়ে যাবে। তো এগুলো ভুল হবে না, এর একটা পদ্ধতি আছে কিভাবে। এইভাবে বাক্য রচনা করতে হবে। সামনে আপনার যে ওয়ার্ড আসুক না কেন, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, এইগুলো দিয়ে আপনাকে বাক্য করতে হবে। কি করতে হবে? আপনাকে বাক্য তৈরি করতে হবে। আই রোট এ লেটার। এবার রিটেন দিয়ে একটা করেন তো, রাইট, রোট, রিটেন। রিটেন দিয়ে একটা বাক্য করেন, দেখি আমরা রিটেন পারি। হুম। আই হ্যাভ রিটেন আই হ্যাভ থ্যাংক ইউ, রিটেন এ লেটার। থ্যাংক ইউ। এর বাংলাটা কি হবে বলেন? আই হ্যাভ রিটেন এ লেটারের বাংলাটা কি হলো? আমি একটি চিঠি লিখেছি। হ্যাঁ, আমি একটা চিঠি লিখেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আপনি প্রেজেন্ট যতটুক, যতটুক আপনার অগ্রগতি হয়েছে না, এইটুক হলে আমি পারবো, কোনো সমস্যা নেই। এই দেখেন, আপনার জন্য এখানে টেন্সটা আমি একটু এনে রেখেছি। আমরা প্রত্যেক দিন আমার আইটেমে টেন্স রাখতেই হবে, কারণ টেন্স না শিখলে কোনো কিছু ভালোভাবে পারা যায় না। এই যে বক্স, এই বক্সের ভিতরে থেকে কিন্তু করতে হবে, এই বক্সটা আপনাকে বুঝতে হবে। হুম। বক্স ভালো করে বুঝলে খুব ভালোভাবে টেন্সটা কিন্তু, প্রথমেই প্রয়োজন হচ্ছে টেন্স। আপনি ইংরেজিতে রাইটিং কোর্স করেন, স্পোকেন কোর্স করেন, আর স্পিকিং করেন, আর রিডিং করেন, প্রথমে কি দরকার বলেছি? টেন্স। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। দেখেন, টেন্সরা কয় ভাই? 3 ভাই। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি টোটাল সব পড়াবো না, আপনার কোন কোন জায়গায় সমস্যা বলেন সেইগুলো আমি আগে একটু দেখাবো। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সমস্যা, নাকি পাস্ট পারফেক্ট টেন্সে, না ফিউচার ইনডেফিনিট, না ফিউচার কন্টিনিউয়াস, কোনটা আপনার কাছে কঠিন মনে হয়? তো দেখেন, এইখানে আমি একটা কথা বলি। হ্যাঁ, আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার ব্যবহার করে বলতে পারি। সো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে স্টাডি করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সারা দিনের কথাবার্তা বেশিরভাগ, আমাদের 90 থেকে 95 ভাগ কথা কিন্তু আমরা কি করি? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট
অথবা ফিউচার ইনডেফিনিট ব্যবহার করে বলি। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই। আপনাকে আমি যদি বলি যে আপনি ওখানে কি করেন, আপনি বলছেন যে স্যার আমি এখানে একটা কোম্পানিতে কাজ করি, আমি এখানে একটা কোম্পানিতে কাজ করি। এই যে করি বললে কখন বুঝায়? বর্তমান কালে বুঝায় না? তাই বলা হচ্ছে সারা দিনের 90 থেকে 95 ভাগ কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার ব্যবহার করি। শব্দটা একটু মনে রাখবেন। অর্থাৎ আমাদের এই সিম্পল টেন্সটা বা ইনডেফিনিট যেটাকে বলে, প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট, এইগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করি। তো আপনাকে আমি প্র্যাকটিক্যালি জায়গাটা শিখাতে চাই কিভাবে। একটা বাক্য বলবো, আপনি, আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বলছি, যেমন রনি একটি কবিতা লেখে। রনি একটি কবিতা লেখে, এই বাক্যটার পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট কি হবে বলা যাবে? এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। হুম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হইতাছে হুম আই রোট রনি রনি আই রোট এ লেটার। না, এখানে রনি এবং আই দুইটা আপনার এলোমেলো হয়ে যাচ্ছে। আমার বাংলা বাক্যটা ছিল রনি, বাংলা বাক্যটা ছিল রনি একটা চিঠি লেখে। এটা বাংলায় বলেন, পাস্ট টেন্সে কি হবে? রনি একটা চিঠি লিখেছিল। পাস্ট ইনডেফিনিটে কি হবে? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই মানে ভাষা ভাষা ভাবে শেখা যাবে না, খুব স্ট্রিক্টলি স্ট্রংলি শিখতে হবে। রনি একটা চিঠি লেখে, দেখেন আমার পাস্ট টেন্সের বাক্যতে গিয়েও কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে ভার্বের। অর্থাৎ রনি একটা কবিতা লেখে, এটার পাস্ট ইনডেফিনিট হবে রনি একটা কবিতা লিখেছিল। কি হবে বলেন? রনি একটা কবিতা লিখেছিল। রনি দেখেন আরো সহজ করে দেই, এখানে লেখে বললে কখন বোঝায়? বর্তমান কালে লেখে তো, কিন্তু এটা পাস্ট টেন্সে বানাতে গেলে, পাস্ট মানে অতীত কালে। অর্থাৎ সাধারণভাবে আমরা এমন একটা কথা বলবো ওই চিঠি লেখা নিয়ে, যেটা বললে বুঝাবে যে রনি গতকাল চিঠি লিখেছিল, গত সপ্তাহে লিখেছিল। কি হবে? রনি রোট এ লেটার। রনি রোট এ লেটার ইয়েস্টারডে। রনি গতকাল একটা চিঠি লিখেছিল। এইবারে ফিউচার টেন্স কি হবে বলেন? ফিউচার টেন্স হবে হুম আই আই হুম আই না, রনি। রনি 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 হুম রনি রনি হুম রনি উই রনি ওয়াজ হুম না রনি রনি ওয়াজ রনি ওয়াজ ফিউচার টেন্সে ফিউচারে ওয়াজ আসবে না, এখানে শ্যাল উইল আসবে। রনি উইল, ও ফিউচারে। হ্যাঁ ফিউচারের ওটা কথা বলেছি। ফিউচারে। হুম রনি উইল বি এখানে দেখেন উইল বি ফিউচার ইনডেফিনিট খুবই সহজ। আর রনি একটা চিঠি লেখে, এটা প্রেজেন্ট টেন্সে বলেছেন। পাস্ট টেন্সে বলেছেন রনি একটা চিঠি লিখেছিল। আর ফিউচারে বলেছেন রনি একটা চিঠি লিখবে। ভালো করে লক্ষ্য করব আমরা, রনি একটা চিঠি লিখবে। তাহলে এখানে ফিউচারের তো, যেমন ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে এট। কোনো ভার্বের তো ডিরেক্ট এরকম ফিউচার ফর্ম হয় না। ওই ভার্বটাকে, ওই যে প্রেজেন্ট ফর্ম রাইট, ওইটার আগে শ্যাল বা উইল বসিয়ে ফিউচারের একটা রূপ দেওয়া হয়। রনি একটা চিঠি লিখবে, রনি উইল রাইট এ লেটার। ওই রাইট কিন্তু রাইটের জায়গায় থেকে যাবে। ওই রাইটকে ফিউচার তৈরি করা হয়েছে কিভাবে? ওর পূর্বে একটা উইল যোগ করেছি। রনি উইল রাইট এ লেটার। কি হবে বলেন? রনি উইল রাইট এ লেটার, রনি একটা চিঠি লিখবে। যদি বলা হয় আমি ভাত খাবো, কি হবে? আমি ভাত খাবো আই উইল ইট রাইস। ও আই উইল রাইট। আই উইল ইট রাইস। আমি ভাত খাবো আই উইল ইট আমি বাজারে যাব। আই উইল আই উইল মার্কেট আই উইল আই উইল গো টু বাজারে যাব মার্কেট। গো টু মার্কেট। আই উইল গো টু মার্কেট আমি মাছ ধরবো। আই উইল মাছ ধরার ইংলিশটা পারি না। ক্যাচ, ক্যাচ মানে ধরা। আই উইল ক্যাচ ফিশ। আই উইল ক্যাচ ফিশ। দেখেন আপনাকে এই বেসিকটা আমি আরো 2-3টা ক্লাস নিব, কারণ এইটা না শিখে ওই যে অ্যাডভার্ব, ওই যে প্রেপোজিশন, ওই যে অ্যাডজেক্টিভ, ওই যে নাউন, ওগুলো শিখে কাজ দেবে না। আগে আমাদের এই প্র্যাকটিক্যালি বাক্য তৈরি করা শিখতে হবে। সঠিক কিনা বলেন?
আমি ওগুলো আপনাকে কষ্ট করে আমি পড়াই দিলাম, বুঝাই দিলাম, কিন্তু ওইগুলো তো কথা বলার জন্য কাজে লাগবে না। কথা বলার জন্য কাজে লাগবে কোনগুলা? ঠিক এই যে ভার্ব ফর্ম গুলো দেখালাম, এই যে রাইট মানে লেখা, স্পিক মানে কথা বলা, হুম, মেক মানে তৈরি করা। এই মেক দিয়ে 3টে বাক্য করতে পারবেন? মেক, দেখি কি কি করা যায়, জি। করেন তো। প্রথমে মেক দিয়ে একটা আই বাক্য করবেন, পরবর্তীতে মেড দিয়ে, পরে মেড দিয়ে। V1 V2 আর V3। মেক দিয়ে হলো আই মে আই 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 মেক এ আই মেক এ হাউস, মেক আমি এ একটা বাড়ি তৈরি করি। আই মেক মেক এ হাউস। মেক আচ্ছা, যদি হাউস। বলা হয় সে একটা বাড়ি তৈরি করে, কি হবে? হি মেক এ হাউস, কি হি হবে? হি মেক এ হাউস। কিন্তু এখানে একটু ভুল হয়ে গেল। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কখন তৈরি করে? বর্তমান কালে তৈরি করে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে হি কিন্তু ফার্স্ট পারসনও না, সেকেন্ড পারসনও না, এটা থার্ড পারসন, এবং এটা হচ্ছে সিঙ্গুলার মানে একা। এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইএস দিতে হবে। এটা কোথায় দিতে হয় জানেন? শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? কর্তা। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস বসে। রনি আমি একটা বাড়ি তৈরি করি, তখন আই কিন্তু এখানে থার্ড পারসন না, এই জন্য এখানে মেক্স হবে না। এখানে কি হবে? আই মেক এ হাউস। আমরা একটা বাড়ি তৈরি করি, উই মেক এ হাউস। তারা একটা বাড়ি তৈরি করে, দে মেক এ হাউস। কিন্তু যখন বলবো রনি একটা বাড়ি তৈরি করে, তখন কি হবে? রনি মেক্স এ হাউস। আচ্ছা, এইটা তো মেক দিয়ে অনেকগুলো বাক্য করলেন, এবার মেড দিয়ে কিছু করেন তো। মেড, MADE, মেড, এর V2 ফর্ম। মেট হুম। মেট দিয়ে ধরেন বাড়ি একটা বাড়ি তৈরি করি। না, করি বললে তো আই প্রেজেন্ট টেন্সে হলো, এখানে করেছিলাম তাই বলতে হবে, আমি একটা বাড়ি তৈরি করে করেছিলাম। হুম, তাহলে কি হবে? আই মেড আই মেড এ আই মেড এ হাউস, হাউস। আই মেড এ হাউস। আর এইটা দিয়েও বলেন, ওই যে তৃতীয় নম্বরে যেটা আছে V3। আই হ্যাভ মেড এ হাউস। হ্যাঁ, এই যে পারফেক্ট টেন্সটা আপনার ক্লিয়ার হয়ে গেছে, আই হ্যাভ মেড এ হাউস। যদি বলা হয় আমি একটা কলম কিনেছি, আই হ্যাভ বট এ পেন। আমি একটা মোবাইল কিনেছি, আই হ্যাভ বট এ মোবাইল ফোন। আমি আহ একটা, বা তারা একটা, কি বলা যায়, তারা একটা ছবি এঁকেছে, দে হ্যাভ ড্র ড্রিউ ড্রন। অর্থাৎ এই হ্যাভ দিলে হ্যাভ হ্যাড, এটা দিলে ভার্বের কোন ফর্ম বসে বলেন? V3 ফর্ম। কোন ফর্ম বসে? V3 ফর্ম। যেমন দেখেন, গিভ শব্দের অর্থ দেওয়া, গিভ, গেভ, গিভেন। গিভেন মানে দেওয়া হইয়াছে। যেমন যদি বলা হয় তাকে একটা বই দেওয়া হয়েছে, এর ইংলিশটা কি হবে? তাকে একটা বই দেওয়া তাকে হয়েছে। একটা বই দেওয়া হয়েছে। হুম। দে দে হ্যাভ দে হ্যাঁ, হ্যাভ গিভ দে হ্যাভ গিভ দে না, হ্যাভ গিভেন, দে গিভ হ্যাভ গিভেন। ইউ গিভেন বলতে হবে, হ্যাভ দিলে ও ওই যে দে কেবল হ্যাভ বললাম গিভ। না, হ্যাভ হ্যাড, এটা দিলে ভার্বের পরে V3 ব্যবহার করতে হবে। দে হ্যাভ গিভেন এ বুক, দে হ্যাভ গিভেন এ বুক, তাদেরকে একটা বই দেওয়া হয়েছে। তাদেরকে একটা কলম দেওয়া হয়েছে। দে হ্যাভ দে হ্যাভ এ পেন। না, দে হ্যাভ দে এ পেন হ্যাভ এ হবে কি? গিভেন পেন। হ্যাঁ, দে হ্যাভ এ দেওয়া যাবে না, দে হ্যাভ গিভেন এ পেন দিতে হবে। দে হ্যাভ এ না, দে হ্যাভ গিভেন, তাদেরকে দেওয়া হইয়াছে কি? এ পেন, একটি কলম। আমার কথা বোঝা যায়? অর্থাৎ আপনি আজকে আবারও টেন্সের শীটটা খুব ভালো করে পড়বেন। ইংরেজি ভাষা শিখতে গেলে এই ভাষাটা দাঁড়িয়ে আছে টেন্সের উপরে। একটা 10তলা বিল্ডিং করতে গেলে দেখবেন মাটির অনেক গভীর থেকে সুন্দর করে তার বেসমেন্ট গড়ে নিয়ে আসা হয়, তাই না? শুধু মাটির উপরে, কাঁচা মাটির উপরে কি 10তলা বিল্ডিং দেওয়া যায়? কখনো কি বিল্ডিং টিকবে? টিকবে না। তো এখানেও কিন্তু ঠিক সেইভাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে। দেখেন, গিভ, গেভ, গিভেন, এইভাবে বাক্য তৈরি করতে হবে। বাক্য যত তৈরি করতে পারবেন নিজে নিজে, ততই কিন্তু আমরা দ্রুত কথা বলা শিখব। কথা বলতে গেলে আমাদের এইভাবে বাক্য তৈরি করা শিখতে হবে। কোনো কাজ বর্তমানে হয়, দেখেন ভালো করে আমরা লক্ষ্য করি, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কেমন দেখেন, এই যে আমি যাই, তুমি যাও, সে যায়, এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স।
সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্যগুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কিভাবে চিনবেন যে এইগুলো প্রেজেন্ট টেন্স? দেখেন, বাংলা ক্রিয়ার শেষে এই বিষয়গুলো থাকে। বাংলা ক্রিয়ার শেষে এইগুলা কিন্তু থাকবে। কি কি থাকবে? এই যে বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে, যেমন যাই, খায়, যাও, এগুলো থাকে বাংলা ক্রিয়ার শেষে। এগুলা থাকে কেমন দেখেন, আমি একটি ডিম খাই, বাবা বাড়িতে আছে। দেখেন, এই আছে বললে কিন্তু একটা এ কার চলে আসে, এই যে আছে। তিনি একজন শিক্ষক, শেষে কোনো কিছু না থাকলে এই অন্ত্যেষ্টিয় চলে আসে কিন্তু। হুম তারপর তুমি এখন বাড়ি যাও। দেখেন, এই যে এখন যাও, কখন যাও বলছে? এখন যাও। অর্থাৎ এইগুলা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে থাকলে এগুলো কোন টেন্স বুঝে নিব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই দেখেন, সেই কথাটা বলেছে, সাবজেক্টের পর ভার্ব এর প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি, সাবজেক্ট মানে কি বলেন তো? কর্তা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। কেমন দেখেন, আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও। কিন্তু যদি বলি সে যায়, তখন কি হবে? হি গোজ। কি হবে দেখেন, হি গোজ, সে যায়। এবার এখানে কয়েকটা বাক্য লিখেছি দেখেন, দা আর্থ মুভস রাউন্ড দা সান। এগুলো একটু পড়েন তো, কি লেখা আছে? দা আর্থ, দা আর্থ মুভস রাউন্ড দা সান। বাংলা বলেন, পৃথিবী সূর্যের পৃথিবী চারিদিকে ঘোরে। হুম, জি। তারপর একটা। দ্য সান রাইসেস ইন দা ইস্ট। হুম, সূর্য পূর্ব দিকে উঠে। আচ্ছা দেখেন, লক্ষ্য করেন, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য, সারা জীবন এটা ঘটবে। আচ্ছা, এখন এই সূর্য পূর্ব দিকে ওঠে, এইটা কি পাস্ট টেন্সে কখনো বলা যায় সূর্য পূর্ব দিকে উঠেছিল? এটা পাস্ট টেন্সে বলা যাবে, কিন্তু এটা ভুল হয়ে যায় একটু। বলা হচ্ছে কি এখানে দেখেন, এই যে জায়গাটা, এই যে প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, যেমন আমি প্রতিদিন অফিসে যাই, আমি প্রতিদিন ভাত রান্না করি, বর্তমান কালের কোনো অভ্যাস, চিরন্তন সত্য কোনো বিষয়, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, এইগুলা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সকে আরেকটা নামে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে থাকবে, আমরা অনেক সময় প্রেজেন্ট সিম্পল টেন্স বললে বুঝতে পারি না। তো এই যে জায়গাটা, ঐতিহাসিক সত্য কেমন? সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। এগুলা কিন্তু কখনো, যদি আপনি বলেন যে স্যার এই বাক্যটা এইভাবে করব, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন, আসলে কিন্তু এটা অনেক আগের একটা ঘটনা, তাজমহল তো অনেক আগে নির্মাণ করেছিল, তাই না? তাহলে এটা কি হবে? সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। এর গঠন প্রণালী কি দেখেন, সাবজেক্ট, খুবই সহজ, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোজ। কি হবে বলেন? এখানে হি গোজ হলো কেন বলেন তো? এই হি হচ্ছে থার্ড পার্ট, না, এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই যে সে যায়, কোন কালে যায়? বর্তমান কালে যায়। এই জন্য কিন্তু এইগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস বসবে। সে যায়, হি গোজ। আচ্ছা, আমরা যাই কি হবে? উই গো। দেখেন, এই যে এত কিছু শিখালাম কেন? এইগুলো করানোর জন্য। এবার এটা একটু পড়ে ফেলেন তো, একজন দিনমজুর আমাদের দেশে, এই বাক্যগুলো একটু পড়তে হবে। একজন দিনমজুর আমাদের দেশে অন্তত পরিচিত ব্যক্তি। অত্যন্ত সে অত্যন্ত পরিচিত ব্যক্তি, অত্যন্ত। অত্যন্ত পরিচিত ব্যক্তি। হুম, সেই দিন সে সেই হুম, না সে দিন এনে দিন খায়। হুম। তাকে সারাদিন কাজ করতে করে হয়। সে খুব পরিশ্রমী। হুম। সে খুব খুব কমই সে খুব কমই পরিশ্রমের পরিশ্রমে না, সুযোগ বিশ্রামের সুযোগ পায়, পায়। বিশ্রামের সুযোগ পায় ও, সে। হুম, বিশ্রামের সুযোগ পায়। হুম, তারপর। সে খুব সে খুব সকালে ঘুম থেকে উঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হুম, দিনের আবহাওয়া হুম, ভালো না
বে- না, বরিতা, এটা হুম, বলা হচ্ছে যে বরিতা বিষয় নয়, হুম, বৈরিতা বলছে কি বিষয় যে নয়। দিনের আবহাওয়া ভালো না বৈরিতা বিষয় নয়। মানে দিনের আবহাওয়া ভালো কি খারাপ এটা সে তোয়াক্কা করে না, তার উদ্দেশ্য কিছু উপার্জন করতেই হবে, অন্যথায় অন্যথায় তাকে তাকে পরিবার সহ অনাহারে থাকতে হবে। হুম সেই দিন সেই দিন তার কিছু বেশি উপার্জন হয়, হুম তখন তার আনন্দের শেষ থাকে না। হুম সুতরাং আমাদের উচিত দিন মজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন আহ, সুখী জীবন যাপন করতে পারে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখেন এই যে বাংলাটা পড়েছেন না, একটা প্যারা, একটা প্যারাগ্রাফ, কয়েকটা লাইন, এই লাইনগুলা থেকে যা যা পড়েছেন এইগুলো আমাদেরকে ইংলিশে অনুবাদ করার চেষ্টা করতে হবে। সুতরাং আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন যাপন করতে পারে, তাই না? কৃষকরা কিন্তু আমাদের দেশে, তারা কিন্তু ফসল ফলাচ্ছে, কৃষকরা সবজি উৎপাদন করছে, কৃষকরাই কিন্তু আমাদের দেশের মূল চালিকা শক্তি। তো আমরা কি করছি? আমরা কিন্তু সেই কৃষককে মূল্যায়ন করছি না। তাই বলছে আমাদের উচিত দিন মজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন যাপন করতে পারে, যাতে সে কি করতে পারে, সুখী জীবন যাপন। এই বাক্যটা কিভাবে আপনি ইংলিশে সাজাবেন? সুতরাং, সুতরাং ইংরেজি কি? সুতরাং ইংলিশ হচ্ছে দেয়ার ফর। এটা হয়ে গেল, এতটুকু হয়ে গেল দেয়ার ফর। আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন যাপন করতে পারে। তাহলে আমাদের উচিত এর ইংরেজি কি? উই শুড। দেখেন, উই শুড আমাদের উচিত, এটা কিন্তু সাবজেক্টের ভূমিকা হয়ে গেল। উই শুড আমাদের উচিত কি করা উচিত? উই শুড সাপোর্ট দ্য ডে লেবার। ডে লেবারকে সাপোর্ট দেওয়া উচিত। কেন? সো দ্যাট, যাহাতে হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, যাহাতে সে জীবন যাপন করতে পারে কেমন? এ হ্যাপি লাইফ, একটা সুখী জীবন, সুন্দর জীবন। তাহলে দেখেন, স্যার, যদি শোনেন, যত বড় স্যার, বাক্য হোক, বলেন, হ্যাঁ বলেন। স্যার, যদি বাক্যের মাঝখানে যদি সাবজেক্ট ভার্ব আসে, তাহলে কি আবার শুরু থেকে মানে বাক্য গঠন করব? যেমন একটু বলেন, বাংলায় বা ইংলিশে একটু বলেন। ধর, এখন ওই যে আমাদের উচিত হুম, দিন মজুরকে সহায়তা করা, মানে এখানে তো মাঝখানে আসছে। হ্যাঁ, তাহলে ওই সেই মাঝখানেই আপনাকে যেমন ব্যবহার করতে হবে, ওই যেখানে আছে ওখানেই ব্যবহার করব। যেমন সুতরাং, দেয়ার ফোর, সুতরাং ইংরেজি দেয়ার ফোর। দেয়ার ফোর মানে সুতরাং আমাদের উচিত, তাহলে এইটুকের ইংরেজি কি? উই শুড। কি করা উচিত? দিন মজুরকে সহায়তা করা উচিত। তাহলে কি? উই শুড সাপোর্ট দ্য ডে লেবার। হুম, আচ্ছা, কেন সহায়তা করা উচিত? সো দ্যাট, যাহাতে হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, সে একটা হ্যাপি লাইফ লিড করতে পারে, সে একটা হ্যাপি লাইফ কি করতে পারে? হ্যাপি লাইফ, অর্থাৎ সুখী জীবন যাপন করতে পারে। দেখছেন? তাহলে স্যার এখানে আমাদের স্যার, আমাদের না হয় আজ হুম উই, হুম হুম বলেন, বাংলাটা বলেন আবার। ওখানে যে লেখা আছে যে আমাদের, মানে এখানে দেওয়া আছে উই, এই যে, হ্যাঁ, আমাদের আমাদের ইংরেজি, বাক্যটা হয়। হ্যাঁ, আমাদের ইংরেজি হচ্ছে উই, আর আমাদের উচিত, উচিত ইংরেজি কি? শুড। এই দেখেন, তাই লিখেছি, উই শুড। আমাদের কি করা উচিত? দিন মজুরকে সহায়তা করা উচিত। তাহলে কি? উই শুড সাপোর্ট। সাপোর্ট মানে সহায়তা করা, এটা তো আমরা জানি। উই শুড সাপোর্ট দা ডে লেবার, আমাদের উচিত দিন মজুরকে সহায়তা করা। কেন? সো দ্যাট, যাহাতে, এই সো দ্যাট কিন্তু একটা ফ্রেজ একত্রে, সো দ্যাট, যাহাতে, এখানে কিন্তু একটা কনজাংশন, সো দ্যাট হি ক্যান লিড এ হ্যাপি লাইফ, আমাদের একজন দিনমজুরকে সহায়তা করা উচিত, সো দ্যাট, যাহাতে হি ক্যান লিড এ হ্যাপি লাইফ, যাহাতে সে একটা স্যার, হুম মানে আমি বলছিলাম যে হুম উই শব্দটা হইতেছে যে আমরা, হ্যাঁ, না, ওই আর শব্দটা শব্দটা আমরা, কিন্তু হইতেছে যে দেখেন, ধন্যবাদ, এখানে উই কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট মানে কর্তা। তো আমাদের এখানে প্রোনাউনের কেস হয়, এই কেসটা আপনাকে পড়াবো। উই মানে আমরা, আবার এখানে উই মানে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যদি বলা হয় আমি, আমি ইংরেজি কি? আই। হুম, আমি ইংরেজি কি? আই। আবার আমাকে ইংরেজি কি হবে? আই থেকে আসবে মি, আই থেকে আসবে কি বলেন? মি। এইবার এখানে দেখেন, এই যে উই, এটা তো সাবজেক্ট, তাই না?
তো এই উই মানে বলা হচ্ছে, উই মানে তো আমরা, কিন্তু এখানে এই যে আপনি ঠিকই ধরেছেন, এখানে আমাদের, তাহলে এখানে তো আওয়ার হওয়া কথা ছিল, কিন্তু আওয়ারটা তো আর সাবজেক্টিভ ফর্ম না, ওইটা কিন্তু আবার অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, ওটা পজেসিভ হতে পারে আবার। হুম, আওয়ার, আমাদের, তোমাদের, পজেসিভে একটা র থাকবে, এটা তোমাদের বাড়ি, এটা তাদের কলম, হ্যাঁ, এটা তাদের খেলার মাঠ। অর্থাৎ এই প্রথমে কিন্তু উই বসবে। কেন বসবে? ব্যাখ্যাটা হচ্ছে উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। উইটা কোন ফর্ম বলেন? সাবজেক্টিভ ফর্ম। এখানে উই বাদে যদি আপনি অন্য কোনো ফর্ম ব্যবহার করেন, উই থেকে আওয়ার নিয়ে আসেন, তাহলে তো বাক্য হবে না। বাক্যের প্রথমে সাবজেক্টিভ, দেয়ারফর আমি বাদ দিলাম, তাহলে বাক্য শুরু হচ্ছে কোন জায়গা থেকে? উই থেকে। এই জন্য এই উইটা হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম। এখানে বুঝতে পেরেছেন? এই যে আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা, উই শুড, এখানে যদি উই এর অবজেক্টিভ ফর্ম কি হয়? আওয়ার শুড, কি কোনো বাক্য হয়? এখানে যদি আপনি লিখতেন আওয়ার মানে তো আমাদের, তাহলে আওয়ার শুড সাপোর্ট দ্য ডেলিভার, এই বাক্যটা ভুল হয়ে যায়। ওটা কি হয়? ভুল হয়। এই জন্য এখানে লিখেছি উই শুড সাপোর্ট দ্য ডেলিভার সো দ্যাট হি ক্যান লিড এ হ্যাপি লাইফ। এখানে প্রথমে সাবজেক্টিভ ফর্ম বসে। যেমন আমি একজন ছাত্র, এখানে মাই যে স্টুডেন্ট কি লেখেন কেউ? মাই, মাই মানে তো আমার, বা আই মানে আমি, মি মানে আমাকে। হুম, এইভাবে কিন্তু কোনো ফর্ম এখানে আনা যাবে না, এখানে সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। এটা কেস, প্রোনাউনের কেস হয়, প্রোনাউন বা কেস পড়াবো, তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনার এই প্রশ্নটা অনেকেই করে যে স্যার আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা, তাহলে আমাদের ইংরেজি তো আওয়ার, হুম, আমাদের, তো এখানে উই হলো কেন? এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। পজিটিভের আবার দুইটা ফর্ম রয়েছে, পজিটিভ অন আর পজিটিভ টু। তো দেখেন এই যে জায়গাটা আপনাকে দেখাচ্ছিলাম, এইগুলা কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে দেখব, খুব মনোযোগ দিয়ে করব। রাইট ফর্ম অফ ভার্বস এর, এই যে হি ইটস রাইস, এটা দেখিয়েছি না? এখানে এস হলো কেন? হি ইটস রাইস, এখানে এস না হয়ে তো, এস না দিলে সমস্যা কি ছিল? কিন্তু এই যে বলেছি যে এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং হি হচ্ছে কোন পার্সন বলেন? থার্ড পার্সন। পরে দেখেন 3 নম্বরে রয়েছে পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে আপনি যথেষ্ট টেন্স এগিয়ে গেছেন। আমি আরো বলবো আপনাকে টেন্সের পিছনে আরো সময় দিতে হবে, কারণ আমরা একতলা যদি ভালোভাবে না করি, বিল্ডিং এর দোতলা তিনতলা কি করা যাবে বলেন? যাবে না। তো জি। এই টেন্স হচ্ছে আরো ভালো করে শিখতে হবে। আমার কাছে টেন্সের 2টা শীট আছে, আপনাকে দিয়েছিলাম আরো একটা শীট টেন্সের, টোটাল টেন্স একটার সাথে যে শীটটা, 12টা টেন্স, এটা দিব। আপনি আজকে ক্লাসটা শেষ করার পরে এখনই আবার টেন্সটা নিয়ে বসবেন, খাওয়া দাওয়া করে টেন্সটা আবার ভালো করে দেখবেন। টেন্স পারলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50% সহজ হয়ে যাবে, 50%। আমরা যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা কোনো না কোনো টেন্সের আওতায় পড়ে, পড়ে না? আপনি দেখবেন এই যে আমি কথা বলছি আপনাকে শিখাচ্ছি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম বলেন তো? আমি বর্তমানে শিখাচ্ছি, কি হবে? আমি বর্তমান কালে, এই যে মুখ থেকে একটি কথা বের হওয়া মাত্রই সেকেন্ডের ভিতরে সেটা কিন্তু অতীত হয়ে যাচ্ছে। আর এই যে কথা বলছি এটা কিন্তু কন্টিনিউয়াস। আর যে কথাগুলো আমার মুখে এখনো এসে পারেনি, এই কথাগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সরি ফিউচার। যেমন আমি একটু পরে ক্লাসটা কেটে দিব, ক্লাসটা যখন টাইম হয়ে যাবে আমি ক্লাসটা কেটে দিব, তাই না? তাহলে কি হবে? এটা কিন্তু অনাগত যে কাজটা এখন এসে পারেনি, হয়ে পারেনি, এটা হচ্ছে ফিউচার টেন্স। আপনি একটা বাক্য দিয়ে 3টা বাক্য বলতে পারবেন, প্রেজেন্ট টেন্সের একটা বলবেন, পাস্ট টেন্সের একটা বলবেন, ফিউচার টেন্সের একটা বলবেন। কেমন? যদি বলা হয় আহ মিতা গান গায়, এটা দিয়ে 3টা বাক্য বলেন তো। মিতা গান গায়। আই আই সিং এ না এখানে আই আই না, সিং মিতা। এ সং। না এখানে আই আসবে না, মিতা। ও মিতা। হুম। এই দেখেন টেন্স যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন এই যে ভুলগুলো হচ্ছে এইগুলো আর হবে না, তখন কিন্তু এইগুলো সংশোধন হয়ে যাবে। মিতা গান গায়, কি হবে? মিতা সিংস এ সং। কেন সিংস হবে? ওই যে প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে গায়, মিতা তো বর্তমান কাল, মানে প্রেজেন্ট টেন্সে মিতা গান গায়, আর মিতা হচ্ছে থার্ড পারসন, এই জন্য ওখানে এস হবে, মিতা সিংস এ সং। তারপর কি হবে বলেন? মিতা স্যাং এ স্যাং স্যাং হ্যাঁ, এ সং। এই যে ঠিক আছে, মিতা স্যাং এ সং, অনেক ধন্যবাদ। আর এর ফিউচার টেন্স কি হবে? ফিউচার টেন্স হবে হলো মিতা উইল মিতা উইল সিং এ সং। থ্যাংক ইউ। দেখেন এই যে যেভাবে করেছেন না,
এইভাবে কিন্তু এই রুলগুলো একটু পড়বেন। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে টেন্সের যে শিট, এটা আজকে আপনার কাছে তো দিয়েছি, এই ডে 4 বা 5 বা 7 যে পর্যন্ত করেছেন তারপরের থেকে করবেন। আর এই যে এটাকে বলে রাইট ফর্ম অফ ভার্বের একটা শিট, এই শিটটি আপনি ভালো করে পড়ে ফেলবেন। দেখেন এইখানে একটা রুল বুঝাই দিই, এটা তো আপনি পারেন। 4 নম্বরের রুল, বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি হ্যাজ, এই যে দেখেন হি হ্যাজ, এর পরে হ্যাভ বা হ্যাজ এর পরে যে ভার্বটা বসিয়েছি, এই ভার্বটা কোন ফর্মে বসেছে? এই ভার্বটা V3 ফর্ম। কোন ফর্ম বলেন? V3। যেমন এই যে ডান, এই ডান কথাটা কোন জায়গা থেকে এসেছে বলবেন? ডু থেকে। কোথা থেকে? দুই থেকে। ডু থেকে। যেমন আমরা আমাদের বাবা মা থেকে আসছি না, এখানে ভার্বেরও কিন্তু একটা উৎপত্তি রয়েছে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এই ডান কথাটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে? ডু থেকে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক এর বাংলা অর্থ কি? সে কাজটি করেছে, বা সাধু ভাষায় বললে করিয়াছে। পরেরটা দেখেন, দে হ্যাভ ইটেন রাইস, এখানে দের পরে হ্যাভ বসে। হুম, এই জন্য কিন্তু দে হ্যাভ, তারপরে কি ইট ভার্বের V3 হচ্ছে ইটেন, কি হবে? দে হ্যাভ ইটেন রাইস। আপনাকে যদি আমি বলি আপনি কি ভাত খেয়েছেন ইয়াসিন সাহেব, আপনি বললেন জি স্যার আমি এইমাত্র ভাত খেয়েছি, কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। কি হবে বলেন? আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ। আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাড ইটেন রাইস, এর অর্থ কি দাঁড়ায় জানেন? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ এইটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রচুর বাক্য গঠন করতে হবে। 10টা বাক্য আপনি গঠন করবেন আজকে। আমি একটা কলম কিনেছি, রনি বাড়ি এসেছে, মিতা একটা গান গেয়েছে, রিতা একটা কবিতা লিখেছে। হুম, এইগুলো ব্যবহার করে আপনি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য করবেন। আর আপনার হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে বাক্যগুলো না, এইগুলো থেকে আপনি যে কয়টা পারেন, মনে করেন গতকাল কি ডে 5 করেছিলেন, আজকে ডে 6 করবেন, বা যে ক্লাস যে ডে করেছিলেন তার পরের ডে করবেন। এইখান থেকে আপনাকে আমি এইগুলো আগে শিখাবো। এইগুলো শিখলে আপনি দ্রুত কথা বলতে পারবেন। এইগুলো না শিখে ওই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওগুলো পড়ে আমাদের কোনো কাজে আসবে না। দেখেন গত ক্লাসে সারাটা সময় আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, সারা ক্লাস। আজকের ক্লাসে আপনি একটু হলেও শিখতে পারছেন যে কিভাবে একটা বাক্যকে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। টেন্সটা মোটামুটি একটা ধারণা চলে এসেছে। টেন্স পারলে অন্য জায়গাগুলো খুব সহজ হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি। আর আপনার কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করবেন, হ্যাঁ। পড়ার বাইরেও আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। প্রথম প্রথম কয়েকদিন নক দিয়েছিলেন স্যার এটা পারছি না ওইটা পারছি না, এইভাবে বলবেন। পার্সোনালি দেখেন আপনাকে পড়াচ্ছি, আপনি এখানে আমার কাছ থেকে আদায় করে নিতে হবে, স্যার আমি এই জায়গাটা পারি না, এইটা বুঝি না, এইটা আমাকে একটু বুঝাই দেন। আপনি একটা কাজ করবেন আজকে, এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করবেন। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন, টেক, টুক, টেকেন, সি, স, সিন, মেক, মেড, মেড, হ্যাভ, হ্যাড, হ্যাড, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, এগুলো আপনি একটু মুখস্থ করে ফেলবেন। পারা যাবে? অবসর সময় একটু মুখস্থ করবেন। আর আপনি আরেকটা কাজ করবেন, যে কোনো বিষয়ের উপরে কথা বলবেন। মনে করেন মাই সেলফ মানে আমি নিজে, মাই পেন, মাই প্যারেন্টস, মাই কান্ট্রি, এগুলোর উপরে কথা বলে ফোনে রেকর্ড করে আমাকে পাঠাবেন যে স্যার এগুলো একটু দেখেন তো কথাগুলো কেমন হয়েছে, আমি ওইগুলো দেখে দিব। ওকে।